বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনা এখন কলকাতায় অবস্থান করছেন। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বেশ কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। বেশ কয়েকজন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেয়া নেতৃত্বস্থানীয় কয়েকজন ছাত্র নেতা। না, এই কথাগুলো আমার নয়, আমাদের নয়, এই কথাগুলো গুজব বা বিভিন্ন সমাজ মাধ্যম থেকে গত কয়েক ঘন্টায় উঠে এসেছে। এবং এই কথার পরিপ্রেক্ষিতে যে চলমান বাংলাদেশের প্রশাসনের ওপর বড় ধরনের একটি চাপ তৈরি হয়েছিল, সেটি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে বাংলাদেশে সেনা শাসন হওয়ার যে কথা বিভিন্ন স্তরে শোনা যাচ্ছে, সেই সম্ভাবনা একদম নেই এবং এগুলো একেবারেই গুজব। যদিও এছাড়া কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আর গুজবের অন্যান্য বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমার আলোচনার সঙ্গী সাংবাদিক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। আজকে আমাদের আলোচনার বিষয় গুজব, গুজব এবং গুজব। অবশ্যই এই গুজবটি যদি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খুব একটা বেশি টক শো করি না। কিন্তু বলা হচ্ছে, কেউ কেউ বলছেন সুনির্দিষ্টভাবে দায়িত্বশীল অনেকের ফেসবুক স্ট্যাটাস থেকে পরিষ্কার হচ্ছে যে অনেকে মনে করেন এই গুজবের পেছনে রয়েছে ভারতে আশ্রিত বা পালিয়ে থাকা আওয়ামী লীগ। তাদেরকে কোটানকোট গুজব লীগ বলেও কিন্তু অনেকে কটাক্ষ করেন এবং এই গুজব ছড়ানোর পেছনে সরাসরি তারা ভারতকেও দায়ী করেছে। এবং আজকে যেহেতু ভারতকে এই গুজবের পেছনে দায়ী করা হচ্ছে, সে কারণেই আজকে আপনাদের সামনে আগামী কয়েক মিনিট এ বিষয় নিয়ে আমি এবং আমার সহকর্মী পরমাশিস ঘোষ রায় আপনাদের সামনে এ বিষয়ে আমাদের কয়েকটি বিশ্লেষণ স্ক্রিন শেয়ার করব। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। গত কয়েকদিন ধরে তুমি খোঁজ খবর নিচ্ছিলে এবং বিশেষ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য আসছিল। তুমি সেই তথ্যগুলো আমাকে অনেক সময় পাঠিয়েছো, বলেছো যে কি হচ্ছে, এই তথ্যের সত্যতা রয়েছে কিনা। তুমি সত্যি করে বলো তো যে তুমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ এই সমাজ মাধ্যম ব্যবহারকারী হিসেবে তুমি নিজে কতটা বিব্রত? দেখো, আমি তো বিব্রত বটেই, কিন্তু শরীরটা আমার খারাপ হচ্ছে। আমাকে তো আগে ওষুধটা খেতে হবে, সেই ওষুধটা খেয়ে আমি ভালো থাকলে আমি তোমায় পরামর্শ দেবো, তোর যদি এরকম শরীর খারাপ হয় তুমি ওষুধটা। বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথম কলকাতার যে পলিসি, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্রথম কলকাতা যা করার তাই করবে। আমাদের কাজের যে পরিসর, সেই পরিসর তো এই মুহূর্তে আমি তিনটে মন্ত্র আমি বলতে চাই। মানে মন্ত্র বলো, যাই বলো, এটা আমার অভিমত, আমার সাংবাদিকতা, অবশ্যই আমার প্রতিবেশী নাগরিক হিসেবে যে তিনটে এখানে মন্ত্র ব্যবহার করলে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশের সাধারণ মানুষের যে চলমান জীবন, যে একটা অচলাবস্থা চলছে, হয়তো তারা ভাবছেন সেখানকার দেশের রাজনীতিকরা রয়েছে, কিন্তু আমার একদম সবার তুই আমি তিনটে মন্ত্রের কথা বলতে চাই যে গুজবে কান দেবেন না, কান চিলে নিয়ে গেছে এটা ভাববেন না। আর একটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের ভালো থাকার একটাই উপায়, যেটা 5ই আগস্ট তারা করেছিল ভালো থাকার জন্য, গুজবের গণ অভ্যুত্থান এখন দরকার বাংলাদেশের। যে জাতীয় গুজব রটছে, সেই গুজবের বাস্তবিক দিক কি আছে, তার তথ্যানুসন্ধান, তার প্রমাণ দলিল কি আছে, কেউ কি সেটা বলছেন? সবাই বলছেন এটা হতে পারে, এটা হয়েছে, এর প্রমাণ কি আছে? একজন সচেতন বাংলাদেশের সমাজ মাধ্যমের কর্মী, গণমাধ্যমের কর্মী, সেখানকার ইনফ্লুয়েন্সার বলো, যাই বলো না কেন, তারা কোনো সঠিক তথ্য নিয়ে এই কথাটা বলছে না। দেশটাকে বিভ্রান্ত করছে সেদেশেরই কিছু মানুষ। সেদেশের, আমি বলবো বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুদের যে অত্যাচারের কথা বলা হয়েছে আগে বা পরে বা যা কিছু, বাংলাদেশের সাধারণ মানুষ যে কোনো রাজনীতি করে না, সে শুধু দেশটুকু ভালোবাসে। সে দেশে সেই গণতান্ত্রিক উপায়ে সঠিকভাবে তার দেশটা সার্বভৌম দেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে তার বাঁচার অধিকার, সুস্থ হয়ে বাঁচার অধিকার আছে। সেই মানুষগুলো এখন সংখ্যালঘু হয়ে যাচ্ছে। গুজব, সে দেশের সাধারণ মানুষ ডিপ্রাইভ হচ্ছে, তারা একটা ভ্রান্ত জায়গায় চলে যায়, একটা স্থিতিশীল পরিবেশকে বিনষ্ট করার একটা পরিকল্পিত কোথাও থেকে পরিকল্পনা করে এই ধরনের অপতথ্যকে স্প্রেড করা হচ্ছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। সরকারের দায়িত্বে রয়েছেন, তারা দেশটাকে একটা সুপথে নিয়ে যাওয়ার জন্য তারা পরিচালনা করছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ কাকে ভোট দেবে বাংলাদেশ
বাংলাদেশের মানুষ সেটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই যে এমার্জেন্সি মানে ইন্টারাম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের অনেক দায়িত্ব আছে সে দেশের মানুষের কাছে সঠিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন করে দেওয়া। এই প্রক্রিয়াগত ব্যাপারে এই যে গুজব, এই গুজবে কিন্তু সে দেশের সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। সেই জন্য আমার একটাই কথা, গুজবে কান দেবেন না, কান চিলে নিয়ে গেছে এটা ভাববেন না। আর আপনারা মানসিকভাবে দৃঢ় থাকুন প্রতিবেশী রাষ্ট্রের একজন সহ নাগরিক হিসেবে, এটা আমার অভিমত। এখানেও যদি এই যে গুজবের কথা, কেন জয়শঙ্কর বলে দিয়েছেন, আমরা খবর পেয়েছিলাম, আমাদের কাছে তথ্য ছিল, বা আমাদের কাছে আমরা অনুমান করেছিলাম, আমরা ওয়ার্ন করেছিলাম, গুরুত্ব দেওয়া হয়। সেখানে বাংলাদেশকে ইন্ডিয়াকে জড়িয়ে গুজব, এগুলো তো ভ্রান্ত, এগুলো করে কোনো লাভ হবে না। সে দেশের মানুষই কিন্তু একটা সরকারকে ফেলে দিয়েছে, সে দেশের মানুষের কাছেই শক্তিটা রয়েছে। না, তুমি আমাকে এক এক করে বলো, তুমি তো বিশ্লেষণ করছো একদম পয়েন্ট এক এক করে বলো যে এই গুজবের প্রথম গুজব যেটি সামনে এসছে সেটি হচ্ছে হঠাৎ করে আমাকে বাংলাদেশ থেকে কয়েকজন আমাদের সাংবাদিক বন্ধু আমাকে ইনবক্স করে একটি ভিডিও পাঠালো এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে সেখানে একটি পুরনো ভিডিও, এবং সেই ভিডিও সম্ভবত আমি যদি ভুল না করে থাকি সেটি হচ্ছে তুমিও সেই বিয়েতে বিশ্বভারতীতে তখন তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের টুকরো একটি ভিডিও, সেই টুকরো ভিডিওকে ওপরে স্টিকার লাগিয়ে তারা দাবি করছে যে এটা কলকাতায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন কলকাতায় ব্রিফ করছে, বা এই ব্লাবলা এই সমস্ত বিষয়। প্রথমত হচ্ছে যে যারা এই যে এই ভিডিওটা দেখার পর যারা দর্শক, তাদেরকে প্রথমে তো মনে রাখতে হবে যে যিনি পালিয়ে এসেছেন একটি দেশ থেকে, সে আশ্রিত রয়েছেন, এই মানুষটির পক্ষে প্রায় 50 থেকে 60 জন অন্যান্য বিশিষ্টজনের সামনে এ ধরনের একটি পরিবেশে তাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়া, সেটা অসম্ভব একটি বিষয় প্রথম দিকে। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি যে প্রোটোকলে দাঁড়িয়েছিলেন সেটি প্রধানমন্ত্রীর প্রোটোকল, একজন প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেওয়া হয়। মনে রাখতে হবে ভারতে কিন্তু শেখ হাসিনা আশ্রিত একজন অতিথি মাত্র, উনি কিন্তু প্রধানমন্ত্রী প্রোটোকল এখানে পাবেন না, যদি খুব ভুল না করে থাকি। এই ভিডিওর যিনি পাঠিয়েছেন তিনিও কিন্তু বাংলাদেশের একজন দায়িত্বশীল গণমাধ্যমের প্রতিনিধি। শুধুমাত্র যেহেতু আমি কলকাতায় কাজ করি সে কারণেই তারা মনে করেছেন যে সুব্রতকে পাঠালে ভেরিফাইড হবে। আমি তাকে পরিষ্কার তখন ফোন করে বললাম যে এই ধরনের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, শেখ হাসিনা দিল্লিতেই রয়েছেন এবং এ বিষয়ে কোনো আপডেট এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সুতরাং আমার কাছে এই মুহূর্তে এইটুকুন আমি নিশ্চিত হতে পারি যে এই ধরনের তথ্য বা ভিডিও সেটি গুজব এবং প্রপাগান্ডার একটি বড় অংশ। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাসে এবং দায়িত্বশীল স্ট্যাটাস যারা দিচ্ছেন, স্ট্যাটাসে তারা দিচ্ছেন বিভিন্ন অন্যের আবার একটা স্ট্যাটাসকে ফরওয়ার্ড করছেন, যে এবং তারা ইয়ার্কি মারছেন যে আমরা পালিয়ে যাচ্ছি, সুইজারল্যান্ডে আছেন, কেউ ব্যাংককে আছেন, এইরকম ভাবে পালিয়ে আছি, আমরা পালিয়ে রয়েছি, পালিয়ে গেছি, আমরা নেই। এবং সেখানে অন্য একটি ভিডিও বা অন্য একটি স্ট্যাটাসকে শেয়ার করে বলা হচ্ছে এবং অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকেই বাংলাদেশ থেকে অন্য জায়গায় পালিয়ে গিয়েছেন এবং কয়েকজন ছাত্রনেতা তারাও নাকি বাংলাদেশে এই মুহূর্তে নেই। তাহলে এই ধরনের তথ্য, সেই তথ্যের বাস্তবিক ভিত্তি কি আছে? বাস্তবিক ভিত্তি আসলে কিছুই নেই। সবচেয়ে বড় যে বিষয়টি গত কয়েক ঘন্টা ধরে আমাকে এবং আমাদের ভারতীয় গণমাধ্যমকে কিংবা আমাদের মতো যারা বাংলাদেশ ভারত আমরা সাংবাদিকতা করি বা বিভিন্ন বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আমাদের গবেষণা আমরা ওয়াচ করি, তাদের কাছে কত ধরনের ফোন এসছে যে বাংলাদেশে কি সেনা শাসন হতে চলেছে কিনা, কি বাংলাদেশের লেটেস্ট খবর কি আছে, এবং সত্যি কি বাংলাদেশের সেনা শাসন হলে ওই তথাকথিত কয়েকজন ছাত্রনেতা তাদের ভবিষ্যৎ কি হবে, এ ধরনের অনেক প্রশ্নের বা ফোন কল কিন্তু আমাদের এখানে এসেছে। কৌতূহলের কারণেই হয়েছে, কারণ 5 আগস্টের পর থেকে ক্রমান্বয়ে যেরকম ভাবে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি যেরকম ভাবে তার যে চরিত্র বদল করেছে, সেটি স্বাভাবিকভাবেই সচেতন সংবেদনশীল প্রত্যেক মানুষ, বিশেষ করে বাংলা ভাষাভাষী, আর আমাদের বাংলা ভাষাভাষী রাজ্য পশ্চিমবঙ্গের মানুষ তো বটেই কৌতূহলী। সেখানে দাঁড়িয়ে এই ধরনের তথ্যকে ভেরিফাই করার জন্য আমাকেও অনেক সাংবাদিক, ভারতীয় সাংবাদিক, আমার সহকর্মী অনেকেই ফোন করেছিলেন এবং তাদেরকে কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি যে এই গুজবে কান দেবেন না, দয়া করে বাস্তব তথ্যের ওপর দাঁড়িয়ে থাকুন। এবং আমি এই কথাটি বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফের আগেই বলেছিলাম যে বাংলাদেশের সেনা শাসনের যে কথা বা বিভিন্ন সকাল থেকে যে গুজব রটে বেড়াচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা কয়েকজন ইনফ্লুয়েন্সার
স্যার ইউটিউবে সকাল থেকেই ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি বাংলাদেশে একটা কিছু হতে যাচ্ছে, সেনা শাসন আবার জারি হতে পারে, এই ধরনের বেশ কয়েকটি ভিডিও কিন্তু আমি নিজে দেখেছি। সুতরাং আমার কাছে এই বিষয়গুলোকে আমার মনে হয়েছে যে গুজবের ডালপালা যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে বিস্তার ঘটানো হয়েছে এবং সেই গুজবের জন্য আবার দায়িত্বশীলরা সরাসরি ভারতকে দায়ী করছেন, সরাসরি তারা বলছেন না কিন্তু তারা ভারতকে দায়ী করছেন, আড়িঠারে বোঝানোর চেষ্টা করছেন যে এই গুজব আওয়ামী লীগকে দিয়ে ভারত করাচ্ছে। কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে সরকারি পর্যায়ে এই ধরনের আলোচনা কিন্তু এখনো পর্যন্ত নেই। গুজব নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে গুজব এবং বকলমে প্রোপাগান্ডা করার বিষয়ে গুরুতর অভিযোগ কিন্তু আমাদের কলকাতার মিডিয়া বা ভারতের মিডিয়ার দিকে রয়েছে। বিশেষ করে একটা দুটো মিডিয়ার নাম করে, আপনারা যারা বাংলাদেশের দর্শক তারা আপনারা জানেন যে একটা দুটো মিডিয়া নাম করে আপনারা আমাদেরকে বলেন যে ওই দুটো বাংলা মিডিয়া প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন রকমের ঘটনা নিয়ে অপতথ্য অপপ্রলাপ করছে। দেখুন, বিষয়টি হচ্ছে পরিষ্কার, এখানে অপতথ্য অপপ্রলাপ এক্ষেত্রে দুটো কারণে হয়। এক হচ্ছে কোনো মিডিয়া হাউস তাদের এডিটোরিয়াল পলিসি, সম্পাদকীয় নীতি এবং তারা তাদের ব্যাকহ্যান্ডে কোনো ফোর্স রয়েছে কিনা, সেইভাবে তাদেরকে এডিটোরিয়াল প্ল্যান করে দিয়েছে কিনা, সেই রকম ভাবে কিন্তু অন স্ক্রিনে তাদের প্রেজেন্টেশন আসবে। সেটি গেল এক ধরনের একটি ব্যাখ্যা। আর অন্য ধরনের, এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, যে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যে বিষয়টি নিয়ে আমি বলছি, সেই বিষয়টির ওপর আমার কতটা ধারণা, জ্ঞান বা আমার কতটা তথ্য যাচাই করার ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু দ্বিতীয় এবং আমার কাছে মনে হয় সেটাই প্রথমত গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে হয়তো ভারতীয় অনেক মিডিয়ার, বলবো না, কিছু কিছু মিডিয়া তাদের ডিজিটাল ভার্সনে হয়তো বাংলাদেশ সম্পর্কে তাদের প্রকৃত জ্ঞান, প্রকৃত স্টাডি বা প্রকৃত কানেকশন সেটি হয়তো না থাকার কারণে এ ধরনের অনেক তথ্য অপতথ্য হিসেবে সামনের দিকে আসে মাঝে মাঝে, এবং সেগুলো নিয়ে কিন্তু তুমুল সমালোচনা এবং চর্চা শুরু হয়। আখেরে এই ধরনের ঘটনা কি লাভ হচ্ছে? এই দুই দেশের মানুষের মধ্যে একটি ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে, একটি বৈরিতা তৈরি হচ্ছে, বিদ্বেষ তৈরি হচ্ছে, এবং সেটার কিন্তু ফল ভীষণভাবে খারাপের দিকে যাচ্ছে। তাই আমি আমার সাংবাদিক বন্ধুর সঙ্গে প্রায় একমত যে আপনারা যে ধরনের তথ্য শুনতে অভ্যস্ত নন, সেই ধরনের তথ্য দয়া করে শুনবেন না, স্কিপ করে চলে যাবেন। প্রসঙ্গে আমি তোমার একটা কথা বলি, যে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, যে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, যে এটা গুজবের গ্যাঞ্জাম এই মুহূর্তে বাংলাদেশে শুরু হয়েছে, এবং যেটা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতেও যেমন, বাংলাদেশও তেমন, এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং সমাজ মাধ্যমে বিষয়টি পুরোপুরি ছেয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমাদের যে প্রথম কলকাতার যে পলিসি, যেটা আমাদের যে ভারত বাংলাদেশের সম্পর্ক সঠিকভাবে সঠিক মূল্যায়ন করে, সঠিক নির্ণায়ক করে দুটো দেশ এগিয়ে চলুক এবং পরস্পরের হাত ধরে হাঁটুক। কিন্তু এখানে দেখতে হবে, এখানে এখন বিষয়টা হচ্ছে যে পদ্মার ইলিশ তো প্রতিবেশী রাষ্ট্র, পদ্মার ইলিশ, এখন পদ্মার ইলিশটার জায়গায় আমি যদি বলি যে ঘোলা জলে কিছু সমাজ মাধ্যম কর্মী, কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছে। সেই ঘোলা জলে মাছ ধরে শুরু করে মাছটা রান্না করার পর ভারতকে ধনে পাতা বানাচ্ছে। আমি বোঝাতে পারলাম পরিষ্কার? এই জিনিসটা বাংলাদেশের যারা সচেতন নাগরিক, রাজনীতিক, যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, যারা দেশটার এই মুহূর্তে নির্ণায়ক, আগামীর পথে এই মুহূর্তে যাদের ঘাড়ে দায়িত্ব আছে, তাদের এই জিনিসটা সরাসরি ভাবে, আমরা এদেশের একজন নাগরিক, ভারতের একজন নাগরিক, সহনাগরিক, আমরা সাংবাদিকতা করি, আমাদের কিন্তু এই জিনিসটা কে কত দেখলো, কে কত আমরা ডলার রোজগার করলাম, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের কিন্তু এটা কেউ না দেখলেও কোনো যাবে আসবে না। কিন্তু বিকৃত ভুল তথ্য, গুজব এইসব ছড়িয়ে দিয়ে যদি আমার কিছু লোকজন দেখে, কিছু আখেরে ধান্দা, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গুজবে মানে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, এক কথায় ব্যবসা করছে। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের জীবনের কথা কেউ ভাবছে না। এটা যদি বাংলাদেশের সাধারণ মানুষের জীবন নয়, এই দুই দেশের সম্পর্কের কথা সাধারণ মানুষের সম্পর্ক কেউ ভাবছে না। শুধু সোশ্যাল মিডিয়াকে, সমাজ মাধ্যমকে ইউজ করে একেবারে নিজেদের স্বার্থ চরিতার্থ। আমি তোমাকে একটু শ্রদ্ধার সঙ্গে ইন্টারাপ্ট করছি যে আমি কয়েকজন ইনফ্লুয়েন্সারের নিয়মিত ভিডিও দেখি, এবং তারা সম্ভবত ইউরোপ আমেরিকাতে থাকেন কেউ কেউ, এবং তারা প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক। তাদের বিভিন্ন আইনি কারণে হয়তো তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। আমি খুবই মানে তাদের আলোচনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, যেহেতু নিজে আমি একজন বিশ্লেষণের সঙ্গে যুক্ত, আমি চেষ্টা করি আমার মতো করে, শুধু আমি আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এমনভাবে, এমন বডি ল্যাঙ্গুয়েজ যেমন পুরো সম্পর্ক নির্ণায়ক, তারা আমি বলে দিচ্ছি এরকম ভাবে তারা ডিটেক্ট করছে
মানে বাংলাদেশের মানুষকে তারা বলছে যে এইরকমই হবে, এরকমই করতে হবে। এটা কিরকম, মানে এটা হতে পারে? এটা কি সম্ভব? দেশে তো রাষ্ট্রযন্ত্র রয়েছে, দেশে গণমাধ্যম রয়েছে, দেশে সিভিল সোসাইটি রয়েছে, তাদের নীতি নির্ধারণ রয়েছে। যারা উপদেষ্টা তারাও কিন্তু সাংবিধানিকভাবে স্বীকৃত এবং তারাও কিন্তু আইন প্রণেতা। তাদের মতামতকে কোনোভাবেই একজন দুজন ইউটিউবার ইনফ্লুয়েন্সার তাদের মতামতকে কখনোই উপেক্ষা করতে পারবে না, এবং তাদের মতামতের বাইরে গিয়ে আমি একজন ইউটিউবার আমি বলে দেবো যে ওখানে গিয়ে এই কাজটি করতে হবে, ছাত্র জনতা এই কাজটি করবে, বাংলাদেশের মানুষ এই কাজটি করবে। এটা কি করে সম্ভব? এটা আমার মনে হয় কোথাও গিয়ে মানসিক, আমার মনে হয় কোথাও গিয়ে মানসিক সুস্থতার, কোথাও গিয়ে অসুস্থতার একটা লক্ষণ যে দুই দেশের। আমি বৃহত্তর স্বার্থের কথা বলছি যে একটি মানুষ, আমি আমার নিজের মত প্রকাশ করছি, কিন্তু আমাকে দেখতে হবে এই মত প্রকাশে কতজন ইনফ্লুয়েন্স হয় এবং সেই মত প্রকাশটা আমি কিরকম ভাবে করছি। মানুষ আমার এই কথা শুনে তারা কি করেন, তারা কি আদৌ ইতিবাচক ভাবে দেখছেন আমার কথা শুনে, তারা কি ভালো কিছু করছেন নাকি খারাপ কিছু করছেন? এইভাবে আমার বিশ্বাস কোনোভাবেই গুজবের আগুনে ঘি ছড়ানোর কাজ করা অন্যায়, অন্যায় এবং অন্যায়, এবং এর জন্য কিন্তু অনেক বড় ধরনের মাসুল গুনতে হবে। যারা এই ধরনের ইনফ্লুয়েন্সারদের কথা আমরা গোগ্রাসে গিলি, আমরা নিজেদের আত্মস্থ করি এবং আমাদের ভেতর থেকে কোনো স্পিরিট তৈরি করি, তাতে কিন্তু সর্বনাশ হবে। প্রিয় দর্শক, আপনারা প্রথম কলকাতা দেখছেন। আমরা কিন্তু সাদাকে সাদা, কালোকে কালো বলবার চেষ্টা করি। আমরা যখন বাংলাদেশের পক্ষ থেকে দেখি যে এই আক্রমণগুলো সত্যিকার অর্থে ঠিক নয়, তখন আমরা তার প্রতিবাদ করি, এবং একই রকম ভাবে ভারতীয় থেকেও যদি বাংলাদেশের ওপরে অনৈতিকভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় বা হয়েছে, বা সাধারণ জনগণের বিরুদ্ধে কূটনৈতিক কোনো সিদ্ধান্ত কোনো ইম্প্যাক্ট ফেলছে, আমরা কিন্তু সেখানেও আমাদের এই যে স্বর বা কণ্ঠস্বর সেটাও কিন্তু আমরা সোচ্চার করি আমাদের মতো করে। কিন্তু আমরা কিন্তু কাউকে নির্দেশ করতে পারি না, আমরা কিন্তু কাউকে ডিটেক্ট করতে পারি না, আমরা কিন্তু কাউকে বলতে পারি না যে আপনাকে এটা করতেই হবে, আপনি এটা করবেন, আপনাকে এটা করতেই হবে। এইভাবে কিন্তু করার অধিকার আমাদের নেই। আমরা চেষ্টা করছি দুই দেশের চলমান যে একটা বৈরী সম্পর্ক, শীতল সম্পর্ক, সেটাকে আবার সেই আগের জায়গায়, উষ্ণতম জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমরা জানি, আমরা দুই বন্ধু সাংবাদিক, আমরা জানি যে এই পথ অনেক কণ্টকাকীর্ণ, আমাদের অনেক কথা শুনতে হচ্ছে, এবং প্রতিনিয়ত আমাদের ভারতীয় আমাদের যে সহনাগরিক তারা তো আমাদেরকে বলছেনই যে আমরা বাংলাদেশিদের দালাল, আমরা কোট আন কোট বাংলাদেশিদের দালাল এগুলো বলে থাকেন। আবার বাংলাদেশ থেকে আপনারা বলছেন যে আমরা রেন্ডিয়ার চাওয়ালার দেশের বাসিন্দা। আমি শুধুমাত্র বলছি প্রিয় দর্শক, আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনারা যে রাজনৈতিক মতাদর্শ বিলং করুন না কেন, কিন্তু আমি বা আপনি, আমরা দুতরফেই কিন্তু আমরা মানুষ, আমরা কিন্তু বিবেক আমাদের সক্রিয়, বিবেকই আমাদের চালাচ্ছে। সুতরাং আমরা কেন অন্ধ হয়ে যাচ্ছি আবেগের কাছে? আমরা বিবেক দিয়ে কাজ করব, আমরা আবেগের কাছে কেন অন্ধ হচ্ছি রোজ? কেন এই রকম ভাবে পরস্পরের বিরুদ্ধে গালমন্দ করছি? কেন একটি দেশের নাগরিক আমরা প্রতিবেশী অন্য একটি দেশের বিরুদ্ধে এইভাবে ছাপার অযোগ্য ভাষা ব্যবহার করছি? সেটা ভারতীয় হতে পারে, বাংলাদেশের নাগরিকরাও হতে পারেন। সুতরাং আমি শুধু এই আলোচনা অনেকটাই দীর্ঘায়িত হয়েছে, আমি পরমাশিসের আরেকটু ছোট্ট 1 মিনিটের মধ্যে একটি বক্তব্য শুনে আমি ইতি টানবো। আমি ওকে লিঙ্কটা ধরিয়ে দিচ্ছি যে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, এই ধরনের গুজবে, এই ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের কথায় আপনারা তেতে উঠবেন না। অনুগ্রহ করে আপনারা বিবেককে জাগ্রত করুন, আবেগ নয়। বিবেককে জাগ্রত করুন এবং ভালোকে ভালো, মন্দকে মন্দ, এবং কোনো কিছু বোঝার আগে আপনারা জানেন যে এখনো আগে ভিডিও সত্যতা ঠিক ছিল, ভিডিও দেখলে আমরা বুঝতাম যে না এই ভিডিওটি ঠিক আছে, কিন্তু এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম ভাবে হুবহু আপনাকে তৈরি করে দেবে, আপনাকে দিয়ে বলাবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এটি আপনি নন। সুতরাং যেখানে অবিশ্বাসের জায়গা এই রকম ভাবে প্রযুক্তি তৈরি করে দিচ্ছে, সেখানে যে কোনো জিনিস বিশ্বাস করার ক্ষেত্রে আপনাকে শতভাগ ভাবতে হবে। তুমি যদি বিষয়টি কিছু বলো। আমি আমার এখানে একটাই কথা, কারুর দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে নিজের অন্তর থেকে ইনফ্লুয়েন্স হন, নিজের দেশকে ভালোবাসতে। সঠিক নির্ণায়ক যারা দেশকে এই মুহূর্তে পরিচালনা করছে, তাদের সঠিক পথে দেশকে নির্ণায়ক হওয়ার সুযোগ করে দিন। আপনার সঙ্গে আমার মতামতের সহমত আমি হতে পারি, কিন্তু আমি আপনার নির্ণায়ক হতে পারি। নির্ণায়ক হওয়ার জন্য কিন্তু দেশের অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের হাতে দায়িত্ব রয়েছে দেশকে সুন্দরভাবে সব মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট
ভোট নির্বাচন করে সে দেশের মানুষ স্বাধিকার দিক, কারা সে দেশের পরিচালনার হাতে পাবে সেইটা সুযোগ করে দিন। কোনো ইনফ্লুয়েন্সের দরকার নেই, নিজের অন্তর থেকে নিজেকে ইনফ্লুয়েন্স করুন। আমি কি আমার চাহিদা, কি আমার হতে যাচ্ছে দেশে। কেউ কাউকে পরিচালনা করতে পারে না, আপনি নিজেকে পরিচালনা করুন। নিজের দেশের কথা ভেবে, নিজের কথা ভেবে, নিজের অন্তরের কথা ভেবে, আপনার নিজের অন্তর যেটা সায় দিচ্ছে সেটা করুন। কোনো সমাজ মাধ্যম আমরা শুধু তথ্যটা তুলে ধরতে পারি, সেই তথ্যটা সঠিক না ভুল সেই কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা আপনার নিজের হাতে। আমাদেরটা দেখলে আমাদের যেমন ভালো লাগবে, কিন্তু আমাদেরটা দেখিয়ে সঠিক নির্ণয় কিন্তু আপনি হন। তারপর আপনি আপনার দেশের যারা সরকার পরিচালনার দায়িত্বে এই মুহূর্তে রয়েছে তারা কি করতে চায় তাদের কাছে তাদের সহযোগিতা করুন। কোনো গুজবে কান দেবেন না। আমরা বিশ্বাস করি ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিন সুন্দর থেকে কোনো বিরূপ মন্তব্য, কোনো গুজব এই সম্পর্ককে চিড় ধরাতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ, মতামত এবং তথ্য পরিবেশন করলে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আমি শেষ করার আগে একেবারে 2 মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নেব। সেটি হচ্ছে যে এই গুজব এবং গুজবের গ্যাঞ্জামে বাংলাদেশ, এই শিরোনামটি হয়তো করলাম আমরা, কিন্তু বাস্তবিক অর্থে যে কোনো সময় যে কোনো দেশে, আমাদের ভারতেও কিন্তু বিভিন্ন নির্বাচনের সময়, নির্বাচনের আগে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখেছি গত বিধানসভা ইলেকশনের আগে, লোকসভা ইলেকশনের আগে প্রচুর সংখ্যক সমাজ মাধ্যমে এই ধরনের নানা তথ্য অপতথ্য আমরা কিন্তু একে রাজনৈতিক, আমাদের এখানে যেটা হয় মানে এক দল থেকে অন্য দলে যাওয়া, এবং খোদ বিজেপির শীর্ষ নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন, তৃণমূলের শীর্ষ নেতারা বিজেপিতে আসছেন, কংগ্রেসের একজন বড় এমপি এবং তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, অমুকের বাড়ি থেকে এত কোটি টাকা পাওয়া যাচ্ছে, এবার অমুক বান্ধবীর কাছে এরকম পাওয়া যাচ্ছে। এরকম কিন্তু অসংখ্য অপতথ্যে সয়লাভ ছিল সমাজ মাধ্যম, কিন্তু সত্যিকার অর্থে এখানকার মানুষও যে প্রভাবিত হন না তা নয়, কিন্তু অনেক অংশে পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতীয় মানুষ এই গুজবের বা বিভিন্ন অপতথ্য, এখানকার স্থানীয় জনগণ কিন্তু এই অপতথ্যকে খুব বেশি, যেহেতু অধিকাংশ ভারতীয়রাই আবেগের থেকে বিবেককে বেশি অ্যাক্টিভ রেখেছেন এবং রাখেন, ফলত সেখানে প্রাথমিকভাবে হয়তো তারা কোনো একটা অ্যাকশন তারা দেখেন, কিন্তু দিন শেষে তারা পারফেক্টলি বোঝেন যে আসলে এই তথ্যটি অপতথ্য, গুজব বা প্রোপাগান্ডা। প্রিয় দর্শক, ভারতকে আপনি গালি দিতে পারেন, ভারতকে আপনি অনেকভাবে আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু একটি দেশ, 140 কোটি মানুষের দেশ, এই দেশ থেকে কিন্তু অনেক কিছু শিখবার রয়েছে। এই দেশে গণতান্ত্রিক চর্চা, ভোটিং ব্যবস্থা, মানুষের সম্পর্ক, যোগাযোগ, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি সবকিছু মিলেই কিন্তু অনেক ইতিবাচক বিষয় রয়েছে, সেগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখারও রয়েছে। যেমনটি বাংলাদেশ থেকেও কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক বিষয় শিখি। বাংলাদেশের আতিথেয়তা আমাদেরকে আকৃষ্ট করে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা আমাদের আকৃষ্ট করে, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে প্রাণ, যে স্বচ্ছতা, সেটা আমাদের আকৃষ্ট করে, বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা সজীবতা, নির্লিপ্ততা, সেটা কিন্তু আমাদেরকে আকৃষ্ট করে। এবং একই রকম ভাবে ভারত এবং বাংলাদেশের পাশাপাশি দুই দেশের মানুষ পরস্পরের দেশের ইতিবাচক দিকগুলো নিয়ে আমরা ভাবি, নেতিবাচক দিকগুলোকে আমরা কম ভাবি, এড়িয়ে যাই, তবেই কিন্তু দুই দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক সুসংহত হবে। এই রাজনৈতিক কূটনৈতিক কুটকাচালি কিংবা এর অংশ হিসেবে বিশেষ কোনো দল, গোষ্ঠী বা কোনো দেশের পক্ষ থেকেও যদি প্রোপাগান্ডা চালানো হয়, সেটি প্রোপাগান্ডাই থাকবে, বাস্তবের কোনো ভ্যালু কিন্তু থাকবে না। প্রিয় দর্শক, আজকে এই গুজব পর্বের এখানেই টানছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।